প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই অধ্যায়ের শেষ কিছু পাঠ আলোচনা করব। আশা করি ইতিপূর্বে যে পাঠগুলি আমরা আলোচনা করেছিলাম তা তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ। তো আজকে আমরা যে পাঠটি আলোচনা করব সেটা হচ্ছে একটি ড্রাই সেলের গঠন। তো প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি একটি ড্রাই সেল। এই ড্রাই সেলের উপরে যে একটি অংশ থাকে, এখানে একটি ধাতব ক্যাপ লাগানো থাকে। এই ধাতব ক্যাপটি ধনাত্মক চার্জে চার্জিত থাকে বা ধনাত্মক বা পজিটিভ চার্জ করবো আমরা। এখানে একটি ওয়াশার ও সিল দেওয়া থাকে। আমরা যদি এখানে একটি ওয়াশার ও সিল লাগানো থাকে, আমরা এই ড্রাই সেলের অন্তর্গঠন একটি স্ট্রাকচার অঙ্কন করব। বাইরে একটি জ্যাকেটের আবরণ থাকে, জ্যাকেটের পাত্র থাকে, যেটি দ্বারা এটি অন্তরিত অবস্থায় থাকে। এটির নাম হচ্ছে বাইরের জ্যাকেট। এরপরে ভিতরে যে একটি অংশ থাকে, এটি একটি দস্তার পাত থাকে, দস্তার পাত দ্বারা থাকে। আর এর ভিতরে একটি কাগজের পর্দা থাকে। এখানে থাকে একটি কাগজের পর্দা। আর নিচের যে একটি অংশ, এই নিচের অংশে একটি ধাতব বেস থাকে। এটিকে আমরা বলবো ধাতব বেস, অর্থাৎ ধাতবের চাকতির উপর এটি বসানো থাকে, যেটাকে আমরা নেগেটিভ প্রান্ত হিসেবে কল্পনা করব। এটি থাকবে ঋণাত্মক, মাইনাস চার্জ। উপরে হচ্ছে ধনাত্মক আর নিচে হচ্ছে ঋণাত্মক। তো এখানে আমরা যে একটি কালো অংশ দ্বারা আবৃত করেছি, এটিকে আমরা কার্বন দণ্ড বলবো। এটিকে আমরা কি বলবো? কার্বন রড, কার্বন রড বা কার্বনের দণ্ড। আর এই যে ফাঁকা অংশ দেখতেছো, এখানে এই ফাঁকা অংশে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানির কাই থাকবে। এখানে থাকবে হলো পাতিত পানির কাই। পাতিত পানি কি? পাতিত পানি হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ইংরেজির নাম হচ্ছে ডিস্টিলড ওয়াটার। অর্থাৎ আমরা যদি কোনো পানিকে বাষ্পীভূত করি, সেই বাষ্পকে যদি আবার আমরা ঠান্ডা করি, তাহলে সেটা হবে পাতিত পানি। সেই পাতিত পানি এগুলো দ্বারা আমরা কি করবো? মিক্সড করে এখানে আমরা রাখবো, সেটিকে বলা হচ্ছে পাতিত পানির কাই। তো এই হচ্ছে আমাদের একটি কি চিত্র, ড্রাই সেল বা শুষ্ক কোষ। তো আবার আমি একটু পর্যালোচনা করছি চিত্রটি। তোমরা দেখবে যে আমরা একটি কার্বন দণ্ড নিয়েছি, এই কার্বন দণ্ডের উপরে একটি ধাতব ক্যাপ লাগিয়েছি, যেটাকে আমরা কি করব? ধনাত্মক প্রান্ত হিসেবে ধরবো। আর নিচে একটি আমরা ধাতব বেস রেখেছি, এটাকে আমরা ঋণাত্মক প্রান্ত হিসেবে ধরবো। এই কার্বন দণ্ড আমরা রাখবো। এখানে আমরা একটি ধাতব ক্যাপ লাগিয়েছি, এখানে আমাদের একটি ওয়াশার আর সিল থাকবে, যেটি দ্বারা আমরা অন্তরিত করে দেবো। এটি অনেক ক্ষেত্রে পিচ দ্বারা ব্যবহার করা হয়। বাইরের একটি জ্যাকেট দ্বারা এটি অন্তরিত অবস্থায় থাকবে। আর এটি হবে একটি জিঙ্কের দস্তার পাত্র, যে জিঙ্কের দস্তার পাত্রে আমরা কি করব? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানির কাই, অর্থাৎ এদের দ্বারা আমরা একটি পেস্টের মতো তৈরি করে এর ভিতরে রেখে দিব। এবং এই জিনিসটাকে আমরা একটি কাগজের পর্দা দ্বারা আবদ্ধ করে রাখবো। এই হচ্ছে আমাদের ড্রাই সেলের অন্তরিত গঠন বা অন্তর্গঠন। এখানে যে যে অংশগুলি রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং এই রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের ফলে আমরা কি পাবো? তড়িৎ বা বিদ্যুৎটি পেয়ে যাব। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে অ্যানোড হিসেবে কে কাজ করবে, ক্যাথোড হিসেবে কে কাজ করবে, ইলেকট্রন কে দান করবে, ইলেকট্রন কে গ্রহণ করবে। তো সে বিষয়ে আমি একটু এখন বলবো যে এখানে আমরা জিঙ্ক বা দস্তার পাত দিয়েছি, এই জিঙ্ক কি করবে? ইলেকট্রন দান করবে। তার মানে
জিঙ্ক কি করতেছে, ইলেকট্রন দান করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, এটি দুইটি ইলেকট্রন দান করতেছে। তো আমরা জানি ইলেকট্রন দান করলে সেটি কি ঘটে, জারণ ক্রিয়া সম্পন্ন হয়, আর এই জারণ ক্রিয়াটা সম্পন্ন হয় অ্যানোডে। তার মানে জিঙ্ক কোথায় কাজ করলো, অ্যানোডে জারণ ক্রিয়া সম্পন্ন হলো, অর্থাৎ অ্যানোড প্রান্তে জিঙ্ক কি করবে, দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। এই ত্যাগকৃত ইলেকট্রনটি আবার কি করবে, আরেকজনকে গ্রহণ করতে হবে, তাহলে জারণ বিজারণ ক্রিয়া সম্পন্ন হবে আর আমাদের তড়িৎটি উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, যেহেতু অ্যামোনিয়া ক্লোরাইড দেওয়া আছে, এটি হবে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে। আমরা বিক্রিয়াটি লিখে ফেলি, NH4 প্লাস, এটি 2 অণু দেব আমরা, সমতা সহ বিক্রিয়া লিখব, প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2 অণু আমরা MnO2 দেব। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই যে দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, NH3 2 অণু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো এবং ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড Mn2O3 উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। আমি বিক্রিয়াটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু তোমরা দেখো। আমাদের এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটি ক্লোরিন ত্যাগ করার ফলে এটি অ্যামোনিয়াম আয়ন হিসেবে থাকবে। আমরা লিখেছি অ্যামোনিয়াম আয়ন দুইটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, আর এই ক্ষেত্রে দুইটি আমরা কি দিয়েছি, অ্যামোনিয়াম অণু দিয়েছি সমতা করানোর জন্য। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছিল আমাদের এখানে, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তার মানে এই অ্যামোনিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই দুটি, এই যে জিঙ্কের দানকৃত দুটি ইলেকট্রন, সেই ইলেকট্রন দুটি গ্রহণ করবে, গ্রহণ করার ফলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে 2 অণু এবং ম্যাঙ্গানিজ অক্সাইড Mn2O3 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং সামান্য পরিমাণ পানি উৎপন্ন করবে। তো এখানে আরেকটি বিক্রিয়া আছে, আমরা সেই বিক্রিয়াটি লিখি, এখানে একটু জায়গা করে নেই। এটিকে আমরা বলবো অ্যানোডে বিক্রিয়া, এটি হবে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, আর এটা হবে কি ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রন দানটা কি হয়, অ্যানোড জারণ বিক্রিয়া হয়, আর ইলেকট্রন গ্রহণটা কি হবে, ক্যাথোডে বিজারণ ক্রিয়া হবে। তার মানে জারণ বিজারণ ক্রিয়াটা সম্পন্ন হলো একসাথে। তো এই সামগ্রিক বিক্রিয়াটি আমরা একবারে লিখতে পারি, সামগ্রিক বিক্রিয়া। জিঙ্ক ছিল আমাদের প্লাস, NH4 আয়ন ছিল প্লাস 2Mn O2 ছিল। আমরা যখন বিক্রিয়া ঘটাবো, জিঙ্ক 2 প্লাস হলো, প্লাস অ্যামোনিয়া গ্যাস হলো, প্লাস আমাদের কোন হলো Mn2O3 প্লাস H2O, 2 ইউনিটি H2। তার মানে আমাদের এই যে অ্যানোডের বিক্রিয়া এবং এই যে ক্যাথোডের বিক্রিয়া, এই দুটি বিক্রিয়াকে আমরা একত্রে এরকম ভাবে বিক্রিয়াটি সম্পন্ন করতে পারি বা লিখতে পারি। তো আমাদের এই যে ড্রাই সেল এবং এই ড্রাই সেলের যে ব্যবহার, এদের যে বিক্রিয়ার যে গঠন, অ্যানোডের বিক্রিয়া এবং যে ক্যাথোডের বিক্রিয়া, এই অ্যানোড এবং ক্যাথোড উল্লেখপূর্বক আমাদের এই বিক্রিয়াটি শিখতে হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে আসার মতো। তো এইভাবে অ্যানোড এবং ক্যাথোডে সরাসরি জারণ এবং একই সাথে বিজারণ ক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে আমাদের এই ড্রাই সেল থেকে আমরা কি পাবো, তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এবার আমাদের রাসায়নিক যে কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ আছে। তো এই ক্ষেত্রে আমরা একটি জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের যে যন্ত্র, সেই রক্তের যে গ্লুকোজের পরিমাণ, সেই গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে আমরা এই তড়িৎ রাসায়নিক কোষটি ব্যবহার করতে পারি। আমি একটু পড়ে দিচ্ছি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারি, মূল্যবান যে রাসায়নিক পদার্থ সমূহ আছে এই সমূহ উৎপাদন করতে পারি। বিদ্যুৎ শক্তির উৎপাদন আমরা ইতিপূর্বে দেখলাম যে বিদ্যুৎ শক্তি আমরা উৎপাদন করতে পারি। পদার্থের বিশুদ্ধকরণ আমরা করতে পারি। হাইড্রোজেন ফুয়েল সেল আছে, সেই ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো এরকম আমরা আরো যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। তো এক্ষেত্রে আমরা এই রক্তের যে গ্লুকোজ নির্ণয় সেই বিষয়টি একটু পড়বো। যেমন ডায়াবেটিক যে রোগী আছে, সেই রোগীর রক্তের গ্লুকোজ নির্ণয় করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণের কৌশল নির্ভর যে সেন্সর আছে এটি ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহারের মাধ্যমে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে দেখানো হয়, এটা আমরা জানি। বাম হাতের আঙ্গুলে লাগানো আমরা একটি, বাম হাতের আঙ্গুলে একটি
যে কোনো হাতে লাগাতে পারি, ডান হাতেও লাগাতে পারি। সেক্ষেত্রে একটি অংশ পাতলা থাকবে, সেখানে চিকন অ্যানোড ও ক্যাথোড লাগানো থাকবে। অর্থাৎ আমরা হাতে যে গ্লুকোজের নির্ণয়ের জন্য যে রক্তটা আমরা যে প্লেটে দেব, সেখানে একটি কি থাকবে, অ্যানোড লাগানো থাকবে আর ক্যাথোড লাগানো থাকবে। অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে ছোট্ট একটা ফাঁকা নালী থাকবে। তোমরা বই যে চিত্র আছে সেই চিত্রটিতে দেখবে, সেখানে ব্লেডের উপরে কি থাকবে, একটি অ্যানোড এবং একটি ক্যাথোড প্রান্ত থাকবে আর মাঝখানে ফাঁকা অংশ থাকবে। যদি অ্যানোড আর ক্যাথোডের মাঝখানে ফাঁকাতে নালীতে রক্ত দেওয়া হয়, তাহলে এটি একটি পূর্ণ তড়িৎ কোষ গঠন করবে। অর্থাৎ আমরা জানি রক্ত বিদ্যুৎ পরিবাহী। আমরা যদি প্লেটের মাঝখানে অ্যানোড এবং ক্যাথোড দেই এবং এই যে নালী অংশ, এই নালীর অংশে যদি আমরা ব্লাড বা রক্ত দিয়ে দেই, তাহলে এই রক্তটা কি করবে, বর্ধনী ক্রিয়া সম্পন্ন করবে। অ্যানোড আর ক্যাথোড কি করবে, একটি সম্পূর্ণ অংশে সংযুক্ত হয়ে যাবে, তারপরে একটি তড়িৎ কোষ গঠিত হবে। এই যে আসলে এই ফাঁকা নালী, এই নালীতে রক্ত দিলে কোষে সংযুক্ত উৎস হতে বিদ্যুৎ প্রবাহের ফলে রক্তে অবস্থিত গ্লুকোজ অণু অ্যানোডে জারিত হবে। তার মানে এখানে আমাদের জানতে হবে, এখানে যে গ্লুকোজ আছে, রক্তে যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ অণু যাবে হচ্ছে অ্যানোডে। তার মানে এটি আমাদের মনে রাখতে হবে, গ্লুকোজ অণুটি অ্যানোডে যাবে, অ্যানোডে যে কি হবে, জারিত হবে। আর হিসাব নিকাশ করার যন্ত্রের সাহায্যে গ্লুকোজের জারণের ফলে উদ্ভূত যে ইলেকট্রনের সংখ্যা, এই ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করে যন্ত্রটি তার পর্দায় রক্তে অবস্থিত গ্লুকোজের পরিমাণ মনিটরে ডিজিটের সাহায্যে প্রকাশ করবে। তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে গ্লুকোজের যে সংখ্যাটি সেটি কোথায় যাবে, অ্যানোডে যে কিভাবে জারিত হবে। এটি আমাদের প্রশ্ন, এটি অবশ্যই তোমরা মনে রাখবে, গ্লুকোজ যাবে অ্যানোডে। এই কথাটি আমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার স্বাস্থ্য এবং পরিবেশের উপর ব্যাটারি যে আছে, এই ব্যাটারির প্রভাব আলোচনা। তো তোমরা জানো যে ব্যাটারি আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি এবং এর যে মানে ব্যবহার শেষে যে বাকি অংশগুলি যেগুলো আমরা বর্জ্য পদার্থ হিসেবে পরিবেশে ফেলে দেই, তো এগুলি রাসায়নিক বা কেমিক্যাল যে রিয়াকশনগুলি ঘটে, এর ফলে আমাদের পরিবেশের বিঘ্ন ঘটে এবং পরিবেশ দূষণের শিকার হয়। তো এখানে আমি বলে দিচ্ছি যে এখানে জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, এগুলো লেড স্টোরেজ ব্যাটারি যে থাকে, লেড থাকে, সীসা, লেড অক্সাইড বা সীসার অক্সাইড ইত্যাদি থাকে। এই সমস্ত রাসায়নিক ধর্মের বিবেচনা এগুলো বিষাক্ত অর্থাৎ টক্সিক এবং ক্যান্সার সৃষ্টিকারী এই সমস্ত পদার্থগুলি উৎপন্ন হয় আর এর ফলে আমাদের পরিবেশে নানাবিধ ক্ষতি সাধিত হয়। এই জন্য আমরা এদের যথাপযুক্ত কি করব, নিঃশেষণের ব্যবস্থা করব। তো এবার আমরা পরবর্তী যে বিষয়টি করবো সেটি হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন। তোমরা জানো যে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বর্তমান বিভিন্ন দেশে কি করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও এই পারমাণবিক বিক্রিয়াকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদনে চলছে। তো এই ক্ষেত্রে আমরা এই পারমাণবিক বা নিউক্লিয়ার বিক্রিয়াকে দুই ধরনের উল্লেখ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো আমাদের এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি, এটি আসতে পারে, এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি, এটিও আসতে পারে। তো এটি একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে আমরা জানি পরমাণুর কেন্দ্র যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসগুলো আসলে মূলত বিভাজন করা হয় বা বিভাজিত করা হয় আর এর ফলে কি হয়, শক্তিগুলো উৎপন্ন হয়। তো আমরা দেখব যে বড় নিউক্লিয়াসগুলি ভেঙে যে বিক্রিয়ার মাধ্যমে ছোট নিউক্লিয়াসযুক্ত পদার্থের সৃষ্টি হবে সেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলবো। আর ছোট ছোট নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে যে বিক্রিয়ার মাধ্যমে বড় একটি নিউক্লিয়াসযুক্ত যৌগ তৈরি করবে সেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলবো। তো আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটি আরো ভালো বুঝতে পারবে। তো আমি যেটি বলেছি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, ফিউশন আর একটা হচ্ছে ফিউশন। এই যে ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় ইউরেনিয়াম 23592 ভরের এটি নিউট্রন ভাঙবে। আমি বলছি বড় ভর বিশিষ্ট যে নিউক্লিয়াসগুলো আছে এগুলো ভেঙে ছোট হবে। এটি হচ্ছে বেরিয়াম 56 আর এর ভর হচ্ছে 141। এটি ছিল 235, এটি ভর হয়েছে কত, 235 থেকে 141 ভর বিশিষ্ট হয়েছে। এবং Kr92 ভর বিশিষ্ট হয়েছে 36, দুইটি উৎপন্ন হয়েছে প্লাস নিউট্রন। আর শক্তি হয়েছে কি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছে।
তো আমরা দেখলাম যে একটি বড় ভর বিশিষ্ট পরমাণুকে ভেঙে এর নিউক্লিয়াসকে ভেঙে আমরা কি করেছি, ক্ষুদ্র ক্ষুদ্র ভর বিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত করেছি, যে বিক্রিয়ার মাধ্যমে সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবার আমরা আরেকটি বিক্রিয়া দেখব, সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে কি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট ভর বিশিষ্ট নিউক্লিয়াসগুলি একত্রিত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠন করবে। হাইড্রোজেন 2 ভরের প্লাস হাইড্রোজেন 3 ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। নিচে দেখা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর এগুলো হচ্ছে ভর সংখ্যা। 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 56 পারমাণবিক সংখ্যা, 36 পারমাণবিক সংখ্যার উপরে এগুলো তোমরা জানো ভর সংখ্যা। 92 ভর, 141 ভর, 235 ভর। তার মানে 2 ভর বিশিষ্ট হাইড্রোজেন, 2 ভর বিশিষ্ট হাইড্রোজেন, 3 ভর বিশিষ্ট হাইড্রোজেন, এগুলি একত্রিত হয়ে হিলিয়াম গঠন করবে 4 ভর বিশিষ্ট প্লাস প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে। এটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আমরা সূর্যে এই হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত, এবং এই সূর্যে এই নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন উভয় ধরনের বিক্রিয়ায় সংঘটিত। এই জন্য সূর্যের তেজ বা তাপ কখনোই কমে না, কারণ এখানে প্রচুর পরিমাণ উভয় ক্ষেত্রে শক্তি উৎপন্ন হচ্ছে। তো হাইড্রোজেন বোমা যে তৈরি হয়, এই হাইড্রোজেন বোমা তৈরিতে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ব্যবহার করা হয়। আবার এই বিক্রিয়াটিকে একটি চেইন বিক্রিয়া বলা হয়, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এটি আমাদের পরীক্ষায় আসতে পারে যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া কি। চেইন বিক্রিয়াটি হচ্ছে, আমরা যদি এভাবে কল্পনা করি যে একটি পরমাণু ভেঙে 2টি পরমাণুতে তৈরি হচ্ছে, আবার 2টি পরমাণু ভেঙে 4টি পরমাণুতে গঠিত হচ্ছে, এভাবে চলতেই থাকবে। এই জন্য এটিকে কি বলা হয়, নিউক্লিয়ার চেইন বিক্রিয়াও বলা হয়। অর্থাৎ যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলা হয়। তো এই ক্ষেত্রে আমাদের এই যে বিক্রিয়া দুটি দেখিয়েছি, এই বিক্রিয়া দুটি অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে, উদ্দীপক হিসেবে আসতে পারে। তো আমাদের বিদ্যুৎ শক্তি উৎপাদনে নিউক্লিয়ার শক্তির ব্যবহার, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। তো এই ছিল আমাদের আজকের পাঠ এবং আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, আর অনেক বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।